আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এই পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। বেশ কিছু চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা 104% আমদানি শুল্ক বুধবার থেকে কার্যকর হবে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট স্থানীয় সময় মঙ্গলবার এক ব্রিফিংয়ে এই ঘোষণা দেন। ক্যারোলিন সাংবাদিকদের বলেন, ওয়াশিংটনে বুধবার শুরু হওয়ার সঙ্গে সঙ্গে চীনা পণ্যের ওপর বাড়তি এই আমদানি শুল্ক কার্যকর হয়ে যাবে। গত 2 এপ্রিল বিভিন্ন দেশের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের ওপর আরোপ করা হয় 34% শুল্ক। এর আগে দেশটির ওপর 20% শুল্ক আরোপ করা হয়েছিল। এর জবাবে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর 34% শুল্ক আরোপের ঘোষণা দেয় চীন। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে এই শুল্ক কার্যকর হওয়ার কথা। তবে বেইজিং নতুন করে যে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে সেটা প্রত্যাহার না করলে দেশটির পণ্যের ওপর আরও শুল্ক আরোপের হুমকি দেন ট্রাম্প। সেই মোতাবেক একদিন আগেই ট্রাম্পের ঘোষণা দেওয়া বাড়তি শুল্ক কার্যকর করা হচ্ছে। ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির প্রতিক্রিয়ায় শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবার অঙ্গীকার করেছে বেইজিং। চীনা বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মঙ্গলবার বলেন, চীনের বিরুদ্ধে শুল্ক বাড়ানোর মার্কিন হুমকি একটি ভুলের ওপর আরেকটি ভুল। এর মধ্যে দিয়ে আবারও যুক্তরাষ্ট্রের ব্ল্যাকমেইলিং করার স্বভাব প্রকাশ পেয়েছে। চীন কখনোই এটা মেনে নেবে না। যদিও মঙ্গলবার রাতে ওয়াশিংটনের রিপাবলিকান পার্টির এক ডিনারে বক্তব্য রাখার সময় ট্রাম্প তার এই শুল্ক আরোপ নীতির প্রশংসা করেছেন। একই সাথে বিদেশি ঔষধের ওপর নতুন করে শুল্ক আরোপের পরিকল্পনার কথা জানান তিনি। হামাস বলেছে, ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর ওপর সামরিক চাপ নয়, বরং বেসামরিক ফিলিস্তিনিদের ওপর প্রতিশোধ নিতেই ইসরায়েল গাজায় বর্বর গণহত্যা চালাচ্ছে। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানিয়েছে এই নৃশংসতা দ্রুত বন্ধে দায়িত্বশীলতা দেখাতে। ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন মঙ্গলবার তাদের বিবৃতিতে বলেছে, সামরিক পদক্ষেপের মাধ্যমে কখনোই ইসরায়েলি পণবন্দীরা জীবিত ফিরতে পারবে না। এর বদলে তারা আরও বিপদে পড়বে এবং নিহত হওয়ার ঝুঁকি বাড়বে। হামাস জোর দিয়ে বলেছে, পণবন্দীদের মুক্তির একমাত্র পথ হচ্ছে আলোচনা। সংগঠনটির বিবৃতিতে আরও বলা হয়েছে, গাজায় শিশু, নারী সহ বেসামরিক লোকদের টার্গেট বানানোর নেতানিয়াহুর যেই কৌশল, তার মাধ্যমে তারা কখনোই সামরিকভাবে জিততে পারবে না, বরং তাদের কৌশল বুমেরাং হবে। এতে আরও বলা হয়, সামরিক আগ্রাসন চালিয়ে ফিলিস্তিনিদের আকাঙ্ক্ষাকে দমানো যাবে না। এর মাধ্যমে উল্টো তাদের প্রতিরোধের অঙ্গীকার আরও দৃঢ় হবে। হামাস এমন সময়ে এই বিবৃতি দিল যখন গাজায় ইসরায়েলি গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চরম পর্যায়ে পৌঁছেছে। প্রতিদিন ডজন ডজন ফিলিস্তিনি নিহত হচ্ছে এবং আহত হচ্ছে হাজারো জন। জাতিসংঘের এক রিপোর্টে বলা হয়েছে, বর্তমানে গাজায় যেই পর্যায়ের আগ্রাসন চলছে তা 2023 সালের 7 অক্টোবরের পর সবচেয়ে মারাত্মক। একটি মেডিকেল সূত্র আনাদোলুকে জানিয়েছে, উত্তরাঞ্চলীয় শহর বেইত লাহিয়ায় মঙ্গলবার একটি বাড়িতে ইসরায়েলি যুদ্ধবিমান হামলায় এক পরিবারের 6 জন নিহত হয়েছেন। এছাড়া উত্তর পশ্চিম গাজা শহরের একটি আশ্রয় কেন্দ্রের কাছে বেসামরিক নাগরিকদের ওপর বিমান হামলায় আরও 4 জন নিহত হয়েছেন। সব মিলে এদিন নিহত হয়েছেন অন্তত 24 জন। এদিকে গত 1 মাসের বেশি সময় ধরে গাজায় কোনো ধরনের ত্রাণ ঢুকতে দিচ্ছে না ইসরায়েল। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে সাব্যস্ত করেছেন। 4th জেনেভা কনভেনশনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ইসরায়েলের মতো দখলদার শক্তির অবশ্যই বেসামরিক নাগরিকদের জন্য খাদ্য ও ঔষধ প্রবেশের অনুমতি দিতে হবে। এছাড়া গাজায় জাতিসংঘ কর্মী সহ ত্রাণকর্মীদের হত্যার ঘটনায় নিরপেক্ষ তদন্তেরও দাবি জানিয়েছেন অ্যান্টনিও গুতেরেস। ইরাকে ইরান সমর্থিত একাধিক সশস্ত্র গোষ্ঠী অস্ত্র সমর্পণে সম্মত হয়েছে। গোষ্ঠীগুলোর 10 জন কমান্ডার এবং ইরাকের কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে। মূলত মার্কিন প্রশাসনের ক্রমাগত চাপে গোষ্ঠীগুলোকে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রয়টার্সের তথ্যমতে, ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর থেকেই ইরাক সরকারকে দেশটিতে সক্রিয় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। এদের বাগে আনতে না পারলে বিমান হামলারও হুমকি দিয়েছিলেন একাধিকবার। অস্ত্র সমর্পণের সম্মত গোষ্ঠীগুলোর মধ্যে রয়েছে কাতাইব হিজবুল্লাহ, নুজাবা,
কাতাইব সাইয়েদ আর সুহাদা ও আর নাসরুল্লাহ আল আউফিয়া। এদের মধ্যে সবচেয়ে শক্তিশালী কাতাইব হিজবুল্লাহর এক কমান্ডার বলেন, ট্রাম্প আমাদের বিরুদ্ধে আরও কঠিন যুদ্ধে জড়াতে প্রস্তুত। আমরা এটি জানি। আমরা এমন একটি খারাপ পরিস্থিতি এড়াতে চাই। অবশ্য রয়টার্স এই তথ্য প্রকাশের পর কাতাইব হিজবুল্লাহ দাবি করেছে তাদের কোনো প্রতিনিধি রয়টার্সের সঙ্গে কথা বলেনি। এদিকে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি ও সশস্ত্র গোষ্ঠীর নেতাদের মধ্যে আলোচনায় অনেকটাই অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন ইরাকের জোট সরকারের ঘনিষ্ঠ ঊর্ধ্বতন রাজনীতিবিদ ইজ্জাত আল শাহবান্দার। তিনি বলেন, গোষ্ঠীগুলো যুক্তরাষ্ট্রের নিরস্ত্রীকরণের ডাকে সাড়া দিতে ইচ্ছুক। তারা এখন আর অনড় অবস্থানে নেই, বরং তারা ভালোভাবেই বুঝতে পারছে যুক্তরাষ্ট্র যে কোনো সময় আঘাত হানতে পারে। রয়টার্সের তথ্যমতে কিছু গোষ্ঠী ইতোমধ্যে তাদের সদর দপ্তর খালি করেছে। অস্ত্র ছেড়ে তারা মূলধারার রাজনৈতিক দলে রূপান্তরিত হতে পারে অথবা সরকারি সামরিক বাহিনীতে অন্তর্ভুক্ত হতে পারে বলে প্রাথমিকভাবে গোষ্ঠীগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে। ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক নামে এক ছাতার নিচে দেশটিতে ইরান সমর্থিত প্রায় 10টি কট্টরপন্থী শিয়া গোষ্ঠী রয়েছে। এরা ইরানের আইআরজিসি এবং কুদস ফোর্সের অনুগামী। এই গোষ্ঠীগুলোর প্রায় 50,000 যোদ্ধা এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সহ বিপুল অস্ত্রভান্ডার রয়েছে। ভারতের মুসলিমদের বিক্ষোভ এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর তীব্র আপত্তির মধ্যেই মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে বিতর্কিত ওয়াকফ আইন। যদিও এরই মধ্যে ভারতের সুপ্রিম কোর্টে এই আইনের বৈধতা চ্যালেঞ্জ করেছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। গত শনিবার ওয়াকফ বিলে সম্মতি দেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এর মধ্য দিয়ে বিলটি আইনে পরিণত হয়। আইন মন্ত্রণালয়ের নোটিশে বলা হয়, ওয়াকফ বিল 2025 এবং মুসলমান ওয়াকফ বিল 2025 দুটি বিলেই সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি। এর আগে গত বুধবার ও বৃহস্পতিবার ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষে বিলটি পাশ হয়। ওয়াকফ আইনের সবচেয়ে বিতর্কিত ধারাগুলোর একটি হল, এখানে একজন অমুসলিমকে ওয়াকফ বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা হবার সুযোগ দেওয়া হয়েছে। এছাড়া বিতর্কিত ধারা অনুযায়ী রাজ্যগুলোর ওয়াকফ বোর্ডে নিজ নিজ রাজ্য সরকার অন্তত 2 জন অমুসলিমকে নিয়োগ দিতে পারবে। একজন জেলা প্রশাসক বিতর্কিত সম্পত্তিকে ওয়াকফ হিসেবে নির্ধারণ বা সরকারের মালিকানায় হস্তান্তর করার ক্ষমতা পাবেন। ওয়াকফ সম্পত্তি হল সেই স্থাবর ও অস্থাবর সম্পত্তি যা আল্লাহর নামে নিবেদিত। পুরনো আইন অনুযায়ী কোন সম্পত্তি ওয়াকফ ঘোষণার একমাত্র অধিকারী ছিল ওয়াকফ বোর্ড। নতুন আইনে সেই অধিকার দেওয়া হয়েছে জেলা প্রশাসক বা সমপদমর্যাদার কোনো সরকারি কর্মকর্তাকে। ভারতীয় মুসলিমদের আশঙ্কা, নতুন এই আইনের মাধ্যমে সরকার ওয়াকফ সম্পত্তিগুলোর দখলের পায়তারা করছে। ভারতের বিরোধী দলগুলো এই আইনের বিরোধিতা করছে, যে কারণে ওয়াকফ আইন পাশ হতে না হতেই সুপ্রিম কোর্টে এর বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি মুসলিম সংগঠন থেকে মামলা করা হয়। সেই সঙ্গে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড জানিয়েছে, এই আইনের বিরুদ্ধে তারা দেশ জুড়ে আন্দোলন শুরু করবে। ইতোমধ্যে পশ্চিমবঙ্গ সহ দেশটির বিভিন্ন রাজ্যে বিক্ষোভ হয়েছে। যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল করা হচ্ছে। হার্ভার্ড, স্ট্যানফোর্ড, টেক্সাসের মতো প্রতিষ্ঠানের বেশ কিছু শিক্ষার্থী ও সদ্য স্নাতকদের ভিসা বাতিলের ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। গত কয়েকদিনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিবৃতি থেকে জানা গেছে, ফেডারেল অভিবাসন রেকর্ড হালনাগাদ হবার পরই কেবল এসব ভিসা বাতিলের তথ্য জানতে পারছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর নজরদারি বাড়ানোর অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে। গত মাসে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছিলেন, এই ধরনের 300টির বেশি ভিসা বাতিল করা হয়েছে। টেক্সাস ইউনিভার্সিটির তুরস্কের পিএইচডি শিক্ষার্থী রুমেইসা ওজতুর্কো এবং কলম্বিয়া ইউনিভার্সিটির সদ্য স্নাতক মাহমুদ খলিলের ভিসা বাতিলের ঘটনা আলোচনায় এসেছে। ওজতুর্কোকে গত মাসে রাস্তা থেকে আটক করা হয়। অন্যদিকে ফিলিস্তিন সমর্থনে বিক্ষোভে অংশ নেওয়ায় খলিলের ভিসা বাতিল হয়। বর্তমানে দুজনকেই অভিবাসন কারাগারে আটক রেখে তাদের দেশে ফেরত পাঠানোর চেষ্টা চলছে। লস অ্যাঞ্জেলেসে টাইমসের প্রতিবেদন অনুযায়ী ক্যালিফোর্নিয়ার একাধিক ক্যাম্পাসের কয়েক ডজন শিক্ষার্থী ও সদ্য স্নাতকের ভিসা বাতিল করা হয়েছে। ভিসা বাতিলের প্রতিবাদে দুজন শিক্ষার্থী ফেডারেল আদালতে মামলা করেছেন। তাদের দাবি, যথাযথ প্রক্রিয়া ছাড়াই ভিসা বাতিল করা হয়েছে। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি শুক্রবার এক বিবৃতিতে জানায়, 6 শিক্ষার্থীর ভিসা বাতিলের
প্রতিষ্ঠানের কথা জানা গেছে। হার্ভার্ডের ৩ বর্তমান ও ২ সদ্য স্নাতকের ভিসা বাতিল করা হয়েছে বলে রবিবার নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। ডার্থমাউথ কলেজ, মিনেসোটা স্টেট ইউনিভার্সিটি, অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব অরেগনাস সহ আরও কিছু প্রতিষ্ঠানেরও ভিসা বাতিলের ঘটনা ঘটেছে। তবে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ও ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট কর্মকর্তারা এই বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি। হামাসের সাথে আলোচনার প্রক্রিয়া চালু রেখে বাকি পণবন্দীদের গাজা থেকে ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন মুক্তিপ্রাপ্ত পণবন্দীরা। ওয়াশিংটনে রিপাবলিকান পার্টির বার্ষিক ডিনারে আমন্ত্রিত হয়ে ৩ জন এই আহ্বান জানান। তারা সেখানে নানা ধরনের অনুনয় বিনয় করে যুদ্ধবিরতিতে রাজি হতে মার্কিন প্রেসিডেন্টের মন গলানোর চেষ্টা করেন। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, অনুষ্ঠানের আমন্ত্রিত ৩ জনকে ট্রাম্প এক পর্যায়ে মঞ্চে উপস্থিত হবার অনুরোধ করেন। মঞ্চে উঠে ইসরায়েলি আমেরিকান কেইথ সিজেল ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, আপনি ৩৩ জনকে জীবিত ফিরিয়ে এনেছেন। আপনি এই ঐতিহাসিক সংকটকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। আমরা সবাই আজীবনের জন্য আপনার কাছে ঋণী। এই প্রক্রিয়া চালু রাখতে তিনি ট্রাম্পের কাছে অনুরোধ করে বলেন, আপনার এই প্রক্রিয়ায় আমরা বাকি ৫৯ জন বন্দীকেও ফিরে পেতে চাই। আরেক মুক্তিপ্রাপ্ত পণবন্দী আভিভা সিজেল বলেন, আমরা সবাইকে ফিরে পেতে চাই। এখনও ২৪ জন জীবিত আছে হামাসের হাতে। সব মিলে ৫৯ জন আছেন যাদের ফিরিয়ে আনা দরকার। তাদের সবার পরিবার অপেক্ষায় আছে। আরেক মুক্তিপ্রাপ্ত বন্দী আইয়ার হর্ন তার বক্তৃতায় বলেন, আমি সেই জাহান্নামে ৪৯৮ দিন ছিলাম। আমরা সূর্যের আলো দেখতে পেতাম না, কিন্তু যখন শুনেছে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তখনই বিশ্বাস করতে শুরু করেছে কেউ একজন আমাদের মুক্তির জন্য কাজ করবেন। ইহুদিদের আসন্ন পাস ওভার উৎসবের আগে নিজের ভাইসহ সব পণবন্দীকে মুক্ত করার আহ্বান জানান তিনি। এর আগে ট্রাম্প তার বক্তৃতায় বলেন, হামাস একটি বিপর্যয়ের নাম, তারা ঘৃণায় ভরপুর। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমাদের বন্দীরা সেখানে যে পরিস্থিতির মধ্য দিয়ে দিন কাটিয়েছে তা ছিল ভয়াবহ। ইসরায়েলি গণমাধ্যমের ভাষ্য অনুযায়ী হামাসের হাতে এখনও ৫৯ পণবন্দী রয়েছেন। তবে তাদের মধ্যে ২৪ জন জীবিত এবং বাকিদের লাশ রয়েছে হামাসের জিম্মায়। হামাস বলেছে তারা যুদ্ধবিরতি ছাড়া একজন বন্দীকেও মুক্তি দেবে না। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।